ভাগ্যকুল 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 আমরা ভাগ্যকুল মৌজার মধ্যে আছি। মৌজার মধ্যে আছি আমি। এটা বাজারটা এখন যে ভাগ্যকুল বাজারটা আছে এটা হলো মান্না মৌজার মধ্যে পড়ছে, অথবা আসল ভাগ্যকুল এই যে আমরা ওখানে ভাগ্যকুল মৌজার মধ্যে আছি। আল্লাহর রহমতে আমি তো মনে করি ইন্ডিয়ানি পেঁয়াজ এসে আল্লাহর রহমতে ভালো হইব, ভালো হবে। আর গাছটা যেটু দমন খাইবো সেটার জন্য আবার সার এবং ভিটামিন দিয়ে দিতে, তখন তাজা হয়ে যাবে, তাই না? তখন তাজা। কয়টা মৌজা বললেন? 10টা মৌজা, 2টা ইউনিয়ন। জমির পরিমাণ কতটুকু? ভাগ্যকুল এবং বাগড়া ইউনিয়ন। বাগড়া ইউনিয়ন, হ্যাঁ, 2টা ইউনিয়ন। একটা সময় আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল এখানে। এখন কি হিন্দু সম্প্রদায়ের কোনো জায়গা জমিন আছে এখানে? 1948 এগুলো ফজলুল হক দেশে বাগাবাগি হইলো, এগুলো ফজলুল হক সেরকমকে এসে বললো যে নাঙ্গল যার ক্ষেত তার। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আপনাদেরকে দেখাবো আজ ভাগ্যকুল ঘুরে ঘুরে। আমাদের সাথে আছেন আজ সারেং সাহেব। আমরা পাড়ে এসে দেখলাম এরকম নৌকা এবং ট্রলারগুলো, সেগুলো দিয়ে পার হব। তারিফ আজ হাতে চালিত নৌকা দিয়ে আমাদের পার করে দিচ্ছে, আর সারেং সাহেব হচ্ছে আমাদের সফরসঙ্গী। এই সারেং সাহেব আজ কিছু কথা বলবেন আমাদের সাথে, আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো এই চরের ব্যাপারে। এই চরটা কতটুকু আয়তন আছে সেটাও জানার চেষ্টা করব, এবং বর্তমান চরের কি অবস্থা সেটাও জানব। তাই আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন, অনেক কিছুই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ভালো আছেন তো? না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ভাগ্যকুল আসলাম, ভাগ্যকুল এসে খেয়া পার হয়ে এপারে আসলাম। এপারে চরটার নাম ভাগ্যকুল। ভাগ্যকুল ভাগ্যকুল আমরা ভাগ্যকুল মৌজার মধ্যে আছি। মৌজার মধ্যে আছি আমি। এটা বাজারটা এখন যে ভাগ্যকুল বাজারটা আছে এটা হলো মান্না মৌজার মধ্যে পড়ছে, অথবা আসল ভাগ্যকুল এই যে আমরা ওখানে ভাগ্যকুল মৌজার মধ্যে আছি। এই যে চারিদিকে যে দেখা যাচ্ছে এটা ভাগ্যকুলের মধ্যে, না? এইটা ভাগ্যকুল। আমরা আরেকটা জিনিস ওখানে আসছি, আমরা একটু পরে কথা বলবো। এই যে জমিটা দেখা যাচ্ছে, এই জমিটা যে চাষ হয়েছে সম্ভবত কিছু রোপণ করা হয়েছে, তাই না? এখানে কি রোপণ করেছেন? এইটার মধ্যে যেমন পেঁয়াজের দানাটা শ্রীনগর থানা কৃষি অফিসার সাহেব জি আধা কিলো দানা আমারে দিছে। কৃষি অফিসার সে তার নিজের পকেটে থেকে কিনে দিছে বলে সে আমরা শুনতে পারলাম যে সে কিনে দিছে, কারণ বীজটা আসে না, বীজটা খুব কম পাওয়া যায়। সে কিনে দিছে আধা কিলো দানা। এই আমি আধা কিলো দানা এখানে আল্লাহর রহমতে ফালাইছি। কতটুক জায়গার ভিতরে? এই যে এখানে কত 10 কাঠা জায়গার মধ্যে। 10 কাঠার ভিতরে, তার মানে আধা বিঘা। আধা বিঘার ভিতরে আপনি পেঁয়াজ বুনছেন, পেঁয়াজের দানা বুনছেন। এই পেঁয়াজটা কেমন হবে আপনার আশা? আল্লাহর রহমতে আমি তো মনে করি ইন্ডিয়ানি পেঁয়াজ এসে আল্লাহর রহমতে ভালো হবে। এই পেঁয়াজটা কি এটা থেকে কি বিছন রাখবেন? এইটারে বিছন না, আমার কথা কি যে এখানে যেহেতু পেঁয়াজ বড় হইব, আর এটার জন্য যে সময় আমি বুনি, যেমন আধা মুন মাটিটা সরষা, মাটিটা সার, আধা মুন লালটা দিয়ে দিছি বোনার আগেই, এইটা দিয়ে দিছি, এবং কি আধা মুন দিয়ে দিছি সাদা সার। আচ্ছা আচ্ছা, 3টে মিলিয়ে একবারে দিয়ে তারপর আমি চাষ দিয়ে পেঁয়াজের দানা বুনে দিচ্ছেন। হ্যাঁ। কয়দিনে উঠবে এই গাছটা? এই গাছটা 4 মাস লাগবে টোটালে একবারে পরিপক্ক হতে, না? হ্যাঁ, 4 মাস সময় তো আপনি উঠাইতে পারবেন। হ্যাঁ, 4 মাস। হ্যাঁ, কারণ আমি 6 তারিখে বুনছি, 22 দিন পরে আমি আবার এটার মধ্যে একটা ওষুধ দিব। কি ওষুধ দেওয়া লাগবে? এটা ওই পেঁয়াজের মধ্যে গাছের মধ্যে অন্য কোনো গাছ হইলে ওই গাছটা যেন মরে যায়, ঘাস নিধন করার জন্য একটা ওষুধ দিব। ওষুধ পাওয়া যায়। সেই ওষুধটা দেওয়ার পরে আবারও সার এবং ভিটামিন দিয়ে দিতে হবে, যে ওই যে পেঁয়াজটা যে একটা ওষুধ দেওয়ার পর যে একটা দমন খাইবো সেইটার আবার কন্ট্রোল করার জন্য। আচ্ছা আচ্ছা, এই কথাটাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, যে আপনি যে এই ঘাস মারার জন্য যে ওষুধটা দিবেন সেটা আপনার গাছের কোনো ক্ষতি করবে কিনা? গাছের ক্ষতি হইব না, আর গাছটা যেটু দমন খাইবো সেটার জন্য আবার সার এবং ভিটামিন দিয়ে দিতে, তখন তাজা হয়ে যাবে, তাই না? তখন তাজা হয়ে যাবো। আচ্ছা, এখন আমরা কথা বলছি যার সাথে, আপনার সাথে, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম মোহাম্মদ হারুনা রশিদ সারেং। জি। হ্যাঁ, আমার পিতার নাম মরহুম সিকিম আলী সারেং। জি। হ্যাঁ, আর এই চরটা লইয়া আমি 13 সাল থেকে 2টা ইউনিয়ন 10টা মৌজা লিয়া 13 সাল থেকে আমি হাইকোর্টে রিট করে আল্লাহর রহমতে হাইকোর্টে রায় পেয়েছি। এখন আমার এনডি পার্টি একজন ডিসি সাহেব, আর একজন হলে আমার বিরুদ্ধ পার্টিও আছে। তারা যেমন 22 সালে একটা আপিল করছে, ডিসি সাহেব 24 সালে একটা আপিল করছে। 2টা আপিল আবার আমি একটা করে
থিয়ে দিছি যে যেদিন দেখা যায় এইটার আমি কি রায় হয়? করে কি আনা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দুইটা আপিলে অ্যাড করে থিয়ে দিছি। আচ্ছা, এই টোটাল এখানে এই কয়টা মৌজা বললেন? 10টা মৌজা, 2টা ইউনিয়ন। মৌজায় জমির পরিমাণ কতটুকু? 30,000 একর। 30,000 একর জমি আছে ভাগ্যকুল চরে, ভাগ্যকুল এবং বাগড়া ইউনিয়ন। বাগড়া ইউনিয়ন। হ্যাঁ, 2টা আচ্ছা, ইউনিয়ন। ইউনিয়ন তো 3টা পাওয়া যায় না, 2টা। তা আরেকটা ইউনিয়ন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা ওই যে এই ওদিকে আরেকটা কি ইউনিয়ন আছে? না, ওদিকে অন্য কোনো ইউনিয়ন। আমার এই যে যতটি মৌজালে আমি মামলা করছি, জি। এই 2টা ইউনিয়নেই। 2টা ইউনিয়ন। হ্যাঁ। আচ্ছা, যাক, এই যা বললেন আপনি অতটুকু জমি আছে। আমি বলে দেই, যেহেতু 65-এর ওই টাইমে আমাদের এই যে ভাগ্যকুলের কুমার বাহাদুর আছে, কুমার বাহাদুর, কুমার বাহাদুর, রায় বাহাদুর, জগন্নাথ রায়, এইভাবে তারা 7 ভাই ছিল, তাদের জমিদারি ছিল। জি। আর তারা তো জমিদারি বাদ করলো, একে ফজলুল হক সাহেব যেসব বললো যে আইসা, বুঝছেন, হ্যাঁ, 1948-এ একলু ফজলুল হক, দেশ ভাগাভাগি হইলো, একলু ফজলুল হক, সেরকমকে আইসা বললো যে নাঙ্গল যার ক্ষেত তার, ক্ষেত্তার, হ্যাঁ? জমি তার আর কি। জমি তার। জি জমিদারি পত্তা বাদ করলো। জি। তারপরে এখানে ওই এসে রেকর্ড হওয়ার পরে এই জমিদারি পত্তা বাদ হয়ে গেল গা। হ্যাঁ, এসে রেকর্ডের বহাল হয়ে গেল গা। জি। আর এখানে যেহেতু এসে রেকর্ডের সময় এসে রেকর্ড হয়েছে, হ্যাঁ, পাবলিকে যা তাগত তা নিজের নামে করে নিছে। দ্বিতীয়ত যেসব নাকি আবার স্বাধীনের পরে আর এসে রেকর্ডটার সময় এই জায়গাটা আবারও ভেঙে গেল। আচ্ছা আচ্ছা, সেরকমকে হয় নাই, আরেস্টটা হইতে পারে নাই কেন। আর তারপরে আবারও আরেস্টটা হইলো 72 থেকে 78 পর্যন্ত। তখন এটা পানির নিচে ছিল। পানির নিচে ছিল 72 হইতে 78। জি। তারপরে জাগলো, জাগার পরে আর মানুষে মামলা মোকদ্দমা করিয়া আরেস্টটা করাই নাই। করাই নাই। হ্যাঁ হ্যাঁ, এর পরে আবারও 82-তে জাগছে। 82-তে জাগার পরে একেবারে 2001, 2, 3 পর্যন্ত রইলো। এর মধ্যে একটা গ্যাপ, বড় একটা গ্যাপ রয়ে গেছে। তারপরে আবার ভাঙা দিল। তারপরে আবার ভাঙ্গা দিল 3 সালে থেকে 8 সাল পর্যন্ত। 8 সাল পর্যন্ত। 8 সালে ভাঙ্গা দিল। তখন কি এটা বিলীন হয়ে গেল ভেঙা? তো আবার বিলিং হয়ে গেল গা। আবার 10 সালে এই জেগে গেল গা। এটা হলো এই চরের ইতিহাস। এই চরের ইতিহাস। নদীর এক কুল ভাঙ্গে, এক কুল করে, এই তো নদীর খেলা। সকালে বেলার বাদশা তুমি, ফকিরি সন্ধ্যাবেলা। আরেকটা কথা, সেটা হলো এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেটা কি চর? এটা কি নদীর? এইটা যমুনা নদীর। এইটা কারণ এই পাশ হলো যমুনা, ওই পাশে হলো পদ্মা। পদ্মা আসলে কোন দিকে? পদ্মা হলো দক্ষিণ পাশে। আর আমরা যেই খেয়াটা পার হইলাম সেটা? এইটা তো নদী না, এটা একটা কোল। কোল? হ্যাঁ, এটা নদী বলা যায়। নদীর কোল। হ্যাঁ, এটা যমুনার কোল। যমুনার কোল। এমনি ওই উজান পাশটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। হ্যাঁ, গাড়ি গুড়ি সম্পূর্ণ চড়ে আহে, যদি কেউ মোটরসাইকেল লিয়ে, প্রাইভেট গাড়ি লিয়ে আসতে পারে, আসতে পারে সম্পূর্ণ। এটা কামারগাঁও দিয়ে নাকি? আচ্ছা, ওখান দিয়ে আসা যায়। এখানে কি কোনো হিন্দু জমিদারের বাড়ি ছিল? এখানে হিন্দু জমিদার কত বাড়ি ছিল? আমাদের এখানে দেখা যাচ্ছে। আগে তো বোধহয় অনেকে বলে যে এই মূল ভাগ্যকুলটা ছিল এই চরের মাঝামাঝি। ভাগ্যকুল মৌজাটাই সত্যি? হ্যাঁ, ভাগ্যকুল মৌজাটা হইলো চরে, বুঝছেন। আর ওখানে ভাগ্যকুল বাজারটা উঠছে, ওইটা হইলো আপনার ইয়ের মধ্যে, যে মান্ডা মৌজার মধ্যে। মান্ডা মৌজায় পড়ছে। আর অরিজিনাল ভাগ্যকুল হলো চরে। আচ্ছা, আমরা দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে চরটা, এই চরেই ছিল অরিজিনাল ভাগ্যকুল। ভাগ্যকুল বাজারও ছিল এখানে। এই ভাগ্যকুলের সুনাম এবং ভাগ্যকুলের নাম সুদূর ইন্ডিয়াতেও আছেন, ভারতবর্ষেও। শুধু ভারতবর্ষে না, কলকাতা যেমন কুমার বাহাদুর গোয়ালনন্দ থেকে পাকিস্তান আমলে দেশ ভাগাভাগির আগে যেমন গোয়ালনন্দ থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চলতো কুমার বাহাদুরের জায়গার উপর দিয়ে। তারা এই ধারণা জমিদার। তারা কি এই পরগনার জমিদার ছিল? এই পরগনার জমিদার ছিল। তাদের বাড়িটা কোথায় ছিল? তাদের প্রথম বাড়ি ছিল আউয়ালে। আচ্ছা, তারপরে এলো ভাগ্যকুল আসছে। ভাগ্যকুলের পরে এই যে ভাগ্যকুল থেকে 7 বাই 7টা বাড়ি করলো। ভাগ্যকুল কি চরের মধ্যেই ছিল? ভেঙে গেছে সেটা ভেঙে গেছে। এই বাড়িটা ভেঙে যাওয়ার পরে যেমন এই বাড়িটা থাকতেই যেমন 7 বাই 7টা বাড়ি করলো। একটা এতিমখানা, একটা ওই যে ভাগ্যকুল হরন্দলাল স্কুল, একটা বড় র্যাব অফিস, এইভাবে 7 বাই 7টা বাড়ি। আচ্ছা আচ্ছা, তারপরে 7 বাই যে 7টা বাড়ি, এখন তো এইটা তারা নাই। না, তারা নাই। এটা ইতিহাসটা রয়ে গেছে। ইতিহাস রয়ে গেছে যেমন ওই আরএল বিলের বারোয়ানি তাদের ছিল। আচ্ছা আচ্ছা, এই জমিদারের পরগনায়। আচ্ছা, সামান্য কিছু জায়গা আছে, যেমন এখানে ঢাকা নবাবগো
জায়গা আছে নোয়াবের, যেমন ওই কারণে ওই নামটা হয় যে নোয়াবের চর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন এর ঢাকা জন্য নোয়াবাড়ি, নবাব হচ্ছে। হ্যাঁ। আপনার কাছে কথা শুনে খুব ভালো লাগলো এবং অনেক ধরনের ইনফরমেশন আপনার থেকে জানলাম। এই চরের ব্যাপারে এতদিন অনেকের থেকে অনেক কিছু শুনেছি, কিন্তু সঠিক ইতিহাসটা আপনার থেকেই শুনলাম। তো এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল আপনার প্রতি, এবং আপনি দীর্ঘদিন বাঁচেন, দীর্ঘ আয়ু কামনা করছি আপনার। তাই আজকে রাখছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।